নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ৬ জুন ২০২১। আমরা কয়েকজন বন্ধু একত্রিত হয়েছি ৩ জন মহান মনীষীর স্মরণ সভায়। অতিমারির কারণে এখন আমরা স্বেচ্ছায় গৃহবন্দী। সেই কারণেই এই অনুষ্ঠানটি আমরা করছি স্বেচ্ছায়, মনকে খানিকটা আনন্দ দেওয়ার জন্য। জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্তে আনন্দ, দুঃখ, সুখ, ভালোবাসায়, বেদনায় অন্তরের অনুভূতিগুলো প্রকাশ করার সুযোগ করে দিয়েছে যে সমস্ত গান, কথা, সুর, যা আমাদের স্মৃতিতে চির উজ্জ্বল হয়ে রয়ে যাবে। সেই চিরস্মরণীয় বরণীয় মানুষদের মধ্যে থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং তরুণ কবি, যিনি সর্বদা অসহায় মানুষের পাশে প্রতিবাদের কলম নিয়ে মুখর, কবি সুকান্ত ভট্টাচার্য প্রসঙ্গে আজ এই সন্ধ্যায় আমরা কিছু কথা, কিছু গান দিয়ে আমাদের অর্ঘ্য সাজিয়েছি। জন্মের কালানুসারে দেখতে হলে দেখা যায় রবি ঠাকুর 1861 সালে আমাদের পৃথিবীতে এসেছিলেন, আর তার 38 বছর পরে অর্থাৎ 1899 সালে কাজী নজরুল ইসলাম এবং তারও 27 বছর পর অর্থাৎ 1926 সালে কবি সুকান্ত ভট্টাচার্য এই পৃথিবীতে এসেছিলেন। যে সময়ে কবি সুকান্ত ভট্টাচার্য জন্মেছিলেন, সেই সময় ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তাল। নানান দুর্বিপাকে সাধারণ ভারতবাসী ছিল বিপর্যস্ত। সেই উত্তাল, অশান্ত, বিক্ষুব্ধ আবহাওয়ায় কবির লেখনী থেকে আমরা পাই অনেক বাস্তবধর্মী লেখা। তাই তো তিনি লিখেছেন, অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। আবার কখনো ক্ষুধার জন্য হাহাকার করছে দেশবাসী, তা দেখে তিনি বলছেন, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। কবির লেখা অত্যন্ত সহজ সরল এবং তার মধ্যে দিয়ে নানান বার্তা বহন করে। তিনি বলেছিলেন, তার পছন্দের বই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। তিনি এটিকে ধর্মগ্রন্থ হিসেবে প্রত্যেক মানুষের ঘরে ঘরে রাখার কথা বলেছিলেন। তার ছিল সাম্যবাদী মানসিকতা এবং তিনি নানা সময় নানান ধরনের লেখার মধ্যে দিয়ে তার একাকিত্ব, সঙ্গীহীন, অসহায় পরিস্থিতির পরিচয় রেখেছেন। তাই তিনি বলছেন, হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদ্য লালিত্যে ঝঙ্কার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। তার লেখালেখি মাত্র ৬-৭ বছর এর ব্যাপ্তি তার লেখালেখির, আর এই তার রচনার পরিসর বা লেখার পরিসর অত্যন্ত স্বল্প হলেও তার ব্যাপ্তি কিন্তু সুদূর প্রসারী। তার লেখা ঘুম নেই কাব্যগ্রন্থ থেকে প্রিয়তমাশু আমি পাঠ করার চেষ্টা করছি। প্রিয়তমাশু, কবি সুকান্ত ভট্টাচার্য। সীমান্তে আজ আমি প্রহরী,
অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতে। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তে প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রি চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। নিপীড়িত অসহায় মানুষ বেঁচে থাকার জন্য করে অঙ্গীকার। দ্রুত তারা পার হয়ে যেতে চায় তাদের দুঃসহ দিনগুলি। অন্ধকার থেকে কবে তাদের হবে মুক্তি, কবে পুণ্যতোয়া গঙ্গার স্পর্শে সম্পূর্ণ হয়ে উঠবে তাদের জীবন।
কবে? অনেক স্তব্ধ দিনের এপারে চকিত চতুর্দিক, আজও বেঁচে আছি, মৃত্যু তাড়িত আজও বেঁচে আছি ঠিক। দুলে ওঠে দিন, শপথ মুখর কিষাণ শ্রমিক পাড়া, হাজারে হাজারে মাঠে বন্দরে আজকে দিয়েছে সাড়া। জালে আলো আজ, আমাদের হাড়ে জমা হয় বিদ্যুৎ, নিহত দিনের দীর্ঘ শাখায় ফুটে বসন্ত দূত। মূঢ় ইতিহাস, 40 কোটি সৈন্যের সেনাপতি, সংহত দিন, রুখবে কে এই একত্রীভূত গতি? জানি আমাদের অনেক যুগের সঞ্চিত স্বপ্নেরা দ্রুত মুকুলিত, তোমার দিন ও রাত্রি দিয়েই ঘেরা। তাই হে আদিম ক্ষতবিক্ষত জীবনের বিস্ময়, ছড়াও প্লাবন, দুঃসহ দিন আর বিলম্ব নয়। সারা পৃথিবীর দুয়ারে মুক্তি, এখানে অন্ধকার, এখানে কখন আসন্ন হবে বৈতরণীর পার? বলো বীর, বলো উন্নত মম শির, শির ও নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে ভগবান, জলে রাজ রাজ টিকা, দীপ্ত জয়শ্রীর। বলো বীর, আমি চির উন্নত শির। আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম, উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না তো কোনো আইন, আমি ভরা তরি করি, ভরা ডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বল বীর, আমি চির উন্নত শির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই 3 দোল। আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই, যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর, আমি চির উন্নত শির। আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্বী নয়নে বহ্নি। আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যী। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাশ আমি হুতাশীর। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের। আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের। আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড় চিতচুম্বন চোর কম্পন। আমি থর 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 প্রথম পরশ কুমারীর। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি,
ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা, তাঁর কাঁকনো চুড়ির কনকন। আমি চির শিশু, চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচড় কাচলি নিচোর। আমি উত্তর বায়ু, মলয় অনিল উদাস পুরবী হাওয়া। আমি পথিক কবির গভীর রাগিনী, বেণু বিনে গান গাওয়া। আমি আকুল নিদাঘ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। আমি মরু নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি তুরি আনন্দে ছুটে চলি, একি উন্মাদ, আমি উন্মাদ। আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চিরবিদ্রোহী বীর, আমি বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির। কাজী নজরুল ইসলামের লেখা এই বিদ্রোহী কবিতাটি কবির নিতান্ত অল্প বয়সের লেখা। আমি কবিতাটির কিছু অংশ পাঠ করলাম। যখন কবি এই কবিতাটি লিখেছিলেন তখন তার বয়স 20 কি 21 বছর ছিল। মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ায় কাগজ কলম নিয়ে বসে পড়েন। সারা রাত ধরে লেখেন, ভোর রাতে সে লেখা শেষ হয়। লেখা তো নয়, যেন আগুন ঝরছে লেখনী দিয়ে। কি স্পষ্ট ভাষা, প্রতিবাদে মুখর, অন্তর নিংড়ে নেওয়া কথাগুলি। বিজলি পত্রিকায় এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1921 সালের 6ই জানুয়ারি। কাজী নজরুল ইসলাম রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল মনের মানুষ হিসেবেও সর্বাধিক পরিচিত ছিলেন। তার গানে সেভাবে কঠিন কোনো স্বরলিপির বাঁধন না থাকায় তা সহজেই নানান শিল্পী তাঁদের স্বকীয় জাদুতে গেয়ে থাকেন। আমাদের জন্মকালে কবি জীবিত ছিলেন, কিন্তু তখন তাঁর শরীর ও মন অত্যন্ত বিক্ষিপ্ত ছিল। তখন বিদ্রোহী কবি সত্যই বড় অসহায় ছিলেন। কম বেশি 2 দশকের সৃষ্টির এক ফাঁকে নজরুল মাতেন মধ্যপ্রাচ্যের সুরছন্দে। ইজিপ্ট তুরস্কের মেলবন্ধনে আরবি লোকসঙ্গীতের সুর হল বাংলা গানে নজরুল ফিউশন। কিউবান সুরে সুদূর সাগর পারে দারুচিনির দেশের বিদেশিনীর উদ্দেশ্যে কবি গেয়ে ওঠেন। দূর দ্বীপবাসিনী, দূর দ্বীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূর দ্বীপবাসিনী,
প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, শুনেছি তোমারই অশান্ত রাগিনী, শুনেছি তোমারই অশান্ত রাগিনী, দূর দ্বীপবাসিনী। চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী, দূর দ্বীপবাসিনী। বাজাও কি বনসুর পাহাড়ি বাঁশিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে, বাজাও কি বনসুর পাহাড়ি বাঁশিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে, তব কবরী মূলে নব এলাচের ফুল দোলে কুসুম বিলাসিনী, দূর দ্বীপবাসিনী। চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী, দূর দ্বীপবাসিনী, দূর দ্বীপবাসিনী, দূর দ্বীপবাসিনী। প্রেম আর বিরহের অবস্থান পাশাপাশি, তারা থাকে হাত ধরাধরি করে। বিরহ শেষে প্রিয়ার দীর্ঘ প্রতীক্ষার অবসানের আশায় প্রকৃতিও যেন কেঁদে ওঠে। শোনা যায় বিহগ আর পতঙ্গের আকুল কাতর গুঞ্জন ধ্বনি। আজো কাঁদে কাননে কোয়েলিয়া, চম্পা গুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা, কুহরিছে পাপিয়া। আজো কাঁদে কাননে কোয়েলিয়া, প্রেম কুসুম শুকাইয়া গেল হায়, প্রাণ প্রদীপ মোর হারগো নিভিয়া যায়, বিরহী এসো ফিরিয়া। আজো কাঁদে কাননে কোয়েলিয়া, তোমার পথ চাহি হে প্রিয় নিশিদিন, মালার ফুল মোর ধুলায় হলো মলিন, জনম গেল ঝুরিয়া। আজো কাঁদে কাননে কোয়েলিয়া, চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা, কুহরিছে পাপিয়া। আজো কাঁদে কাননে কোয়েলিয়া। দেশের সীমানার পরোয়ানা অগ্রাহ্য করে মেঘ ভেসে যায় এক দেশ থেকে ভিন দেশে। প্রবাসে থাকা প্রিয়ার উদ্দেশ্যে যেন ভাসমান জলধরের মধ্যে দিয়ে সহজেই প্রিয়র মনের কথাটির অনুরণন শোনা যায়। পরদেশে যাও রে ফিরে, বলিও আমার পরদেশে রে, পরদেশে যাও রে ফিরে, বলিও আমার পরদেশে রে, পরদেশে
কাঁদে না কে প্রাণ একলা ঘরে, সে দেশে যাবে বাদল ঝরে। কাঁদে না কে প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি শেখা, বিরহ ব্যথা নাহি কি শেখা। বাজে না বাঁশি নদীর তীরে পরদেশে, যাও রে ফিরে বলি ও আমার পরদেশে রে, পরদেশে। যাও রে ফিরে বলি ও আমার পরদেশে রে, পরদেশে। যাও রে ফিরে। বাদল রাতে ডাকিলে পিয়া, বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া পিয়া পিয়া, ডাকিলে পিয়া পিয়া পিয়া। বেদনায় পড়ে উঠি না তীরে কাহারো হৃদয়, ফুটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোনো সার। ফুটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোনো সার। দেয় না কেউ গুরু বঞ্জনা, দেয় না কেহ গুরু বঞ্জনা। সে দেশে বুঝি কোনো গতি রে, পরদেশে। যাও রে ফিরে বলি ও আমার পরদেশে রে, পরদেশে। যাও রে ফিরে বলি ও আমার পরদেশে রে, পরদেশে। যাও রে ফিরে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। অসীম আকাশ নীল শত দল, তোমার কিরণে সদা ঢল ঢল। অসীম আকাশ নীল শত দল, তোমার কিরণে সদা ঢল ঢল। তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামে। কি গাব আমি, কি শোনাব আজি আনন্দ ধামে। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে কবিগুরুর অবাধ গতিবিধি নেই। তিনি সত্য, তিনি সুন্দর। প্রতিটি মানুষের মনের মণিকোঠায় তাঁর অবস্থান। জীবনের অন্তরতম অনুভূতিগুলি তার লেখার মধ্যে দিয়ে স্বচ্ছন্দে আমাদের মন স্পর্শ করে যায়। বিশ্বের দরবারে তার হাত ধরেই আমরা পৌঁছেছি।
রবীন্দ্রনাথ অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী, দার্শনিক। সাহিত্যে নোবেল পুরস্কার এর মাধ্যমে তিনি বিশ্ব জগতে শ্রেষ্ঠ আসন দিয়েছিলেন আমাদের এই ভারতবাসীকে। এই নোবেল পুরস্কার প্রাপ্তি ঘটেছিল তার 1913 সালের 13ই নভেম্বর। এই নোবেল পুরস্কার প্রাপ্তির তারবার্তা তিনি তার কয়েকদিন আগে পেয়েছিলেন। সেই তারবার্তা পেয়ে রবীন্দ্রনাথের উপলব্ধি তার নিজস্ব ভাষায়, রাতে আমি ছাদে একা বসে নিজেকেই প্রশ্ন করি, পশ্চিমে আমার এই গ্রহণযোগ্যতা ও সম্মানের কি কারণ থাকতে পারে? আমি 7 সমুদ্র 13 নদীর পারের এক ভিন জাতের মানুষ, পশ্চিমের সন্তানদের থেকে সর্ব অর্থেই আলাদা। আমার এই প্রশ্ন কোনো উচ্চ মনস্কতা থেকে জাত নয়, তা প্রকৃতই আমার হৃদয়ের গহীন থেকে উঠে আসা। সেই মুহূর্তে নিজেকে খুবই তুচ্ছ বলে মনে হয়েছিল। মনে পড়েছিল আমার লেখালেখির শুরুর সেই দিনগুলির কথা। বিশ্ব প্রকৃতির প্রত্যেক জিনিস যেন তার সঙ্গে কথা বলতো। কিরকম করে? তা তাঁরই লেখা 2-1টি কবিতা আমরা শুনে নিই। মেঘের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধেবেলা। সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপোর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাব কেমন করে? তারা বলে এসো মাঠের শেষে, সেইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। ওই যে রাতের তারা, জানিস কি মা কারা? সারাটি ক্ষণ ঘুম না জানে, চেয়ে থাকে মাটির পানে, যেন কেমন ধরা। আমার যেমন নেই ডানা, আকাশ পানে উঠতে মানা, মনটা কেমন করে, তেমনি ওদের পা নাই বলে পারে না যে আসতে চলে এই পৃথিবীর পরে। রবীন্দ্রনাথের এক মাস্টার মশাই, নাম সাতকড়ি দত্ত, তিনি রবীন্দ্রনাথকে খুব স্নেহ করতেন। একদিন তিনি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি কবিতা লিখিয়া থাকো? রবীন্দ্রনাথ স্বীকার করলেন। সাতকড়ি বাবু তাকে উৎসাহ দেবার জন্য মাঝে মাঝে 2-1 পদ কবিতা লিখে তাকে পূরণ করতে দিতেন। মাস্টারমশাই লিখলেন, রবি করে জ্বালাতন আছিল সবাই, বরষা ভরসা দিল আর ভয় নাই। রবীন্দ্রনাথ এর সঙ্গে জুড়ে দিলেন, মিনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জল ক্রীড়া করে। ছোটদের শিক্ষা প্রসঙ্গে তিনি যে কথা মনে করতেন বা তার ধারণাটি ছিল এই রকম। তিনি বলেছেন, আমি এমন এক প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছিলাম যেখানে মানব শিশুরা প্রকৃতির কোলে মুক্তির আনন্দ, জীবনের আনন্দ খুঁজে পায়। অল্প বয়সে আমি নিজে স্কুলে বেশ কিছু অন্তরায়ের সম্মুখীন হয়েছি। আমি জানি বেশিরভাগ শিশুকেই এই বাধাগুলির মুখোমুখি হতে হয়।
এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ পাঠ করছি। খেয়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া রবি ঠাকুরের লেখা কৃপণ। আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরে একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতার কবিতাগুলি সংকলনের ভার নিজেই নিয়েছিলেন। সেই প্রসঙ্গে সঞ্চয়িতার ভূমিকায় তিনি লিখছেন, সঞ্চয়িতার কবিতাগুলি সংকলনের ভার আমি নিজে নিয়েছি, অন্যের উপরেই দিতাম। কেননা কবিতা যে লেখে, কবিতাগুলির অন্তরের ইতিহাস তার কাছে সুস্পষ্ট। বাহিরের প্রকাশে কবিতাগুলি উজ্জ্বল হয়েছে কিনা হয়তো সেটা তার পক্ষে নিশ্চিত বোঝা কোনো কোনো স্থলে সহজ হয় না। কিন্তু এই সংকলন উপলক্ষে একটি কথা বলবার সুযোগ পাব প্রত্যাশা করে এ কাজে হাত দিয়েছি। যারা আমার কবিতা প্রকাশ করেন, অনেক দিন থেকে তাদের সম্বন্ধে এই অনুভব করেছি যে আমার অল্প বয়সের যে সকল রচনা স্খলিত পদে চলতে আরম্ভ করেছে মাত্র, যারা ঠিক কবিতার সীমার মধ্যে এসে পৌঁছয়নি, আমার গ্রন্থাবলীতে তাদের স্থান দেওয়া আমার প্রতি অবিচার। মনে আছে কোনো এক প্রবন্ধে আমার গানের সমালোচনায় এমন সকল গানকে আমার কবিত্বের পঙ্গুতার দৃষ্টান্ত স্বরূপ লেখক উদ্ধৃত করেছিলেন, যেগুলি ছাপার বইয়ে প্রশ্রয় পেয়ে আমাকে অনেক দিক থেকে লজ্জা দিয়ে এসেছে। সঞ্চয়িতা থেকে আরেকটি কবিতা আমি পাঠ করছি, পুনশ্চ থেকে পুকুর ধারে। দোতলার জানলা থেকে চোখে পড়ে পুকুরের একটা কোনা। ভাদ্র মাসে কানায় কানায় জল, জলে গাছের গভীর ছায়া টলটল করছে সবুজ রেশমের আভায়। তীরে তীরে কলমি শাক আর হেলঞ্চ। ঢালু পাড়িতে
সুপারি গাছ কটা মুখোমুখি দাঁড়িয়ে। এধারের ডাঙায় করবী, সাদা রঙন, একটা শিউলি, দুটি অযত্নের রজনীগন্ধায় ফুল ধরেছে গরিবের মতো। বাঁখারি বাঁধা মেহেদির বেড়া, তার ওপারে কলা, পেয়ারা, নারকেলের বাগান। আরও দূরে গাছপালার মধ্যে একটা কোঠাবাড়ির ছাদ, উপর থেকে শাড়ি ঝুলছে। মাথায় ভিদে চাদর জড়ানো, গা খোলা মোটা মানুষটি ছিপ ফেলে বসে আছে বাঁধা ঘাটের পৈঠাতে। ঘণ্টার পর ঘণ্টা যায় কেটে। বেলা পড়ে এলো, বৃষ্টি ধোয়া আকাশ, বিকেলের প্রৌঢ় আলোয় বৈরাগ্যের ম্লানতা। ধীরে ধীরে হাওয়া দিয়েছে, টলমল করছে পুকুরের জল, ঝিলমিল করছে বাতাবি লেবুর পাতা। চেয়ে দেখি আর মনে হয় এ যেন আর কোনো একটা দিনের আবছায়া, আধুনিকের বেড়ার ফাঁক দিয়ে দূর কালের কার একটা ছবি নিয়ে এলো মনে। স্পর্শ তার করুণ, স্নিগ্ধ তার কণ্ঠ, মুগ্ধ সরল তার কালো চোখের দৃষ্টি। তার সাদা শাড়ির রাঙা চওড়া পাড়, দুটি পা ঘিরে ঢেকে পড়েছে। সে আঙিনাতে আসন বিছিয়ে দেয়, সে আঁচল দিয়ে ধুলো দেয় মুছিয়ে, সে আম কাঁঠালের ছায়ায় ছায়ায় জল তুলে আনে। তখন দোয়েল ডাকে সজনের ডালে, ফিঙে লেজ দুলিয়ে বেড়ায় খেজুর ঝোপে। তখন তার কাছে বিদায় নিয়ে চলে আসি। সে ভালো করে কিছুই বলতে পারে না। কপাট অল্প একটু ফাঁক করে পথের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে, চোখ ঝাপসা হয়ে আসে। সংসার সমুদ্রে আমাদের জীবন তরণী তরতরিয়ে এগিয়ে চলে। আমাদের চিন্তা চেতনা উদ্ভাসিত করে। এই আশায় কবির কলম থেকে হৃদয়ের যে ছলাচ্ছল শোনা যায় তা এই রকম। বিপুল তরঙ্গে, বিপুল তরঙ্গে, সব গগন উঠবে রিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গে, বিপুল তরঙ্গে, তাই দুলিছে দিনকর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা। দুলিছে দিনকর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা। আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ। বিপুল তরঙ্গে, বিপুল তরঙ্গে, সব গগন উঠবে রিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গে, বিপুল তরঙ্গে। সুরে সুরে কবি জীবনের জয়গান গেয়েছেন। প্রতিটি দিন, প্রতিটি রাতে
আমাদের মনে সে সুমধুর ধ্বনি যেন গুঞ্জরিয়া ওঠে। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, বিশ্বতানে মিলাবো তাই জীবন গানে। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, গগনে তব বিমল নীল, হৃদয়ে লাভ তাহারি মিল। শান্তিময়ী গভীর বাণী, নীরব প্রাণে যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি। বাজায় উষা নিশীথ কুলে যে গীত ভাষা, সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা। বাজায় উষা নিশীথ কুলে যে গীত ভাষা, সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা। ফুলের মতো সহজ সুরে প্রভাত মম উঠিবে পুরে। ফুলের মতো সহজ সুরে প্রভাত মম উঠিবে পুরে। সন্ধ্যা মম সে সুরে যেন মরিতে জানে। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, বিশ্বতানে মিলাবো তাই জীবন গানে। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি। সাহিত্যের বিভিন্ন ধারার মধ্যে রবীন্দ্রনাথের গানের প্রতি আমাদের বিশেষ আকর্ষণ আছে। সারা জীবনব্যাপী তিনি 2232টি গান লিখেছেন ও সুর দিয়েছেন। তার সুরের তরঙ্গে আমরা ভেসে যাই। মধুর সে সঙ্গীতের গুনগুন ধ্বনি আমাদের চলার পথের পাথেও। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, আমি শুনব ধ্বনি, আমি শুনব ধ্বনি, কানে আমি ভরব ধ্বনি, ভরব ধ্বনি, প্রাণে আমি শুনব ধ্বনি। সেই ধ্বনিতে চিত্ত বিনয় তার বাঁধিব বারে বারে। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, আমার নীরব বেলা সেই তোমারি সুরে সুরে। ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে, আমার নীরব বেলা, আমার
শিক্ষা ব্যবস্থার আদর্শ পরিকাঠামো শান্তিনিকেতনে কবিগুরু গড়ে তুলেছিলেন। ছেলে মেয়েদের শিক্ষা জগতে প্রবেশ, পরীক্ষা ভীতি এই প্রসঙ্গে কবিগুরু যথেষ্ট অবগত ছিলেন। হাস্যকৌতুকের সাহায্যে তাই রসিক কবি ছাত্র, মাস্টারমশাই এবং অভিভাবকের কথোপকথন একটি মনোজ্ঞ নাটিকার আকারে প্রকাশ করেছেন। আজকে আমাদের অনুষ্ঠানের শেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শ্রুতি নাটক ছাত্রের পরীক্ষা। ছাত্রের পরীক্ষা। ছাত্র শ্রী মধুসূদন। শ্রীযুক্ত কালাচাঁদ মাস্টার পড়াইতেছেন। অভিভাবকের প্রবেশ। মধুসূদন, পড়াশুনো কেমন করছে কালাচাঁদ বাবু? আজ্ঞে, মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো ভোলে না। বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজও পিঠ চচ্চর করছে। আজের শোধ তুলবো, ওকে আমি তাড়াবো। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছিলেন তা সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি পুড়ে ওঠে। একটা উদাহরণ দে। এই তো। হ্যাঁ, কি বললি? রসুন মশাই এখন কিচ্ছু বলবেন না, তুমি তো পদ্য পাঠ করেছো। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি? কাঁটা। কি মশাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলছি? আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে ইতিহাসে কি বলে? পোকায়। আগে মিছে মিছে মার খেয়ে মরছি। শুধু সিরাজউদ্দৌলা কেন, সমস্ত ইতিহাসখানাই পোকায় কেটেছে। এই দেখুন। ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি, তার আগে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা, ও তারা জয়মনসি। কেন বলো দেখি? তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। আগে ওটা মাথা না, পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি নে। ওইটা বিলক্ষণ জানি। ওইটা ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা, অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও না। কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, একটা বট গাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট এই বৈশাখ মাসে পয়লা 10 ইঞ্চি ছিল, ফির বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারিনি। যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাহর হবে। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি খোলে না, লক্ষ্মী ছাড়া। মেরে তোমার পিঠ লাল করব,
তবে তুমি সিধে হবে। আগে মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে, গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন, দিনকতক মধুসূদনের পিঠ জুড়ো, তারপরে আমি পড়াবো। বাঁচা গেল। বাঁচা গেল মশাই। এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবল মাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি 5টি মাত্র টাকা পাই। সেই মেহনতে মাটি কোপাতে পারলে নিদেন 10 টাকাও হয়। আজ আমাদের এই সুন্দর সন্ধ্যায় যেসব মানুষ আমাদের সঙ্গে ছিল তাদের নামগুলি উল্লেখ করা প্রয়োজন। আমরা হলাম নন্দিতা, মনীষা, সুচন্দ্রিমা, সুদেষ্ণা ও সোমা। আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় সহযোগী ছিল আমাদের ছোট্ট 2 বন্ধু হৃদি ও দিয়া।